রক্ত মাংস দ্বারা গঠিত আমাদের এই শরীরকে ভেতর থেকে ধরে রাখে আমাদের দেহের কঙ্কাল বা স্কেলেটন। আমরা প্রত্যেকেই জানি কোষের সাইটোপ্লাজমেও এক ধরনের কঙ্কাল থাকে। সাইটোপ্লাজমের এই কঙ্কালকে আমরা সাইটোস্কেলেটন বলি। কোষের সাইটোস্কেলেটন সদা পরিবর্তনশীল এক ডাইনামিক গঠন। 3 ধরনের প্রোটিন নির্মিত তন্তু বা ফিলামেন্টের সাহায্যে কোষের এই সাইটোস্কেলেটন গঠিত হয়। প্রোটিন ফিলামেন্ট বা তন্তুগুলি হল মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট ও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। স্টোরিজ ইন বায়োলজির আজকের পডকাস্টে আমরা সাইটোস্কেলেটন গঠনে অংশগ্রহণকারী এই 3 ধরনের প্রোটিন ফিলামেন্টের মধ্যে শুধুমাত্র মাইক্রোটিউবিউলের উৎপত্তি, গঠন এবং সাইটোস্কেলেটনে এই মাইক্রোটিউবিউল নামে তন্তুগুলি ঠিক কী ভূমিকা পালন করে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, সাইটোস্কেলেটন গঠনকারী 3টি প্রোটিন ফিলামেন্টের মধ্যে মাইক্রোটিউবিউল হলো সবচাইতে মোটা তন্তু বা ফিলামেন্ট, অর্থাৎ এদের ব্যাসার্ধ বাকি দুটি তন্তুর ব্যাসার্ধের তুলনায় অনেক বেশি। মাইক্রোটিউবিউলের ব্যাসার্ধ হলো 25 ন্যানোমিটার। সাইটোস্কেলেটনের বাকি দুটি ফিলামেন্টের মধ্যে মাইক্রোফিলামেন্ট হলো সবচাইতে সরু তন্তু, এদের ব্যাসার্ধ হলো 7 ন্যানোমিটার। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হলো মাইক্রোটিউবিউল ও মাইক্রোফিলামেন্টের মাঝামাঝি ব্যাসার্ধযুক্ত একটি তন্তু, এদের ব্যাসার্ধ 10 ন্যানোমিটার। শুধু ব্যাসের দিক থেকে নয়, বাহ্যিক গঠনের দিক থেকেও মাইক্রোটিউবিউল তন্তু অন্য তন্তু দুটির থেকে ভিন্ন। মাইক্রোফিলামেন্ট ও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বাহ্যিক গঠনের দিক থেকে এই দুটি তন্তু নিরেট বা সলিড হয়, কিন্তু মাইক্রোটিউবিউল তন্তুগুলি কিন্তু নলাকার বা টিউবের মতো দেখতে হয়, অর্থাৎ মাইক্রোটিউবিউলের ভেতরের অংশ ফাঁকা। মাইক্রোটিউবিউলের ভেতরের এই ফাঁকা অংশের ব্যাসার্ধ 11 থেকে 15 ন্যানোমিটারের মতো হয়। অর্থাৎ বলা যায় নলাকার মাইক্রোটিউবিউল তন্তুগুলির ব্যাসার্ধ বাইরে বাইরে 25 ন্যানোমিটার এবং ভেতরে ভেতরে 15 ন্যানোমিটার। তবে কোষে মাইক্রোটিউবিউল তন্তুগুলি কতটা লম্বা হয়ে বিস্তৃত থাকে সেটা এখনও বলা হয়ে ওঠেনি। দেখা গেছে কোষে মাইক্রোটিউবিউলগুলি 50 মাইক্রোমিটার পর্যন্ত লম্বা তন্তুরূপে অবস্থান করে, অর্থাৎ ব্যাসের তুলনায় লম্বায় মাইক্রোটিউবিউলগুলি অনেক বেশি হয়। লম্বায় যতই হোক, আসলে কিন্তু প্রতিটি মাইক্রোটিউবিউল তন্তুই একটি পলিমার, যা খুব ছোট ছোট অসংখ্য মনোমার যুক্ত হয়ে গঠিত হয়। আসুন মাইক্রোটিউবিউল গঠনকারী এই প্রোটিনের নাম এবং এই প্রোটিনের মনোমারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। মাইক্রোটিউবিউল গঠিত হয় টিউবিউলিন নামে প্রোটিনের সাহায্যে। টিউবিউলিন এক ধরনের গ্লোবিউলার প্রোটিন, তবে টিউবিউলিনের দুটি ভিন্ন ধরনের মনোমার মাইক্রোটিউবিউল তন্তু গঠনে অংশগ্রহণ করে। মনোমার দুটি হলো আলফা টিউবিউলিন ও বিটা টিউবিউলিন। এই আলফা টিউবিউলিন ও বিটা টিউবিউলিন মনোমার মাইক্রোটিউবিউল নামে এই নলাকার পলিমারটি গঠন করে। আসুন বোঝার চেষ্টা করি। প্রথমে টিউবিউলিনের এই 2 ধরনের মনোমার একটির সাথে একটি এইভাবে পরস্পর যুক্ত হয়ে অসংখ্য ডাইমার গঠন করে, অর্থাৎ একটি আলফা টিউবিউলিন ও একটি বিটা টিউবিউলিন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি ডাইমার গঠন করে। তবে যেহেতু দুটি ভিন্ন ধরনের মনোমার যুক্ত হয়ে এই ডাইমারগুলি গঠিত হয়, তাই এদের হেটেরোডাইমার বলাই ভালো। যাই হোক, মনে রাখতে হবে এইভাবে সৃষ্টি হওয়া প্রতিটি হেটেরোডাইমারে দুটি ভিন্ন মেরু বা পোল থাকে। হেটেরোডাইমারটির যেদিকে বিটা টিউবিউলিন মনোমারটি যুক্ত থাকে সেই প্রান্তকে আমরা ডাইমারটির প্লাস মেরু বলি, আর আলফা টিউবিউলিন যুক্ত থাকা প্রান্তটিকে মনোমারের মাইনাস মেরু বলা হয়। এরপর এরকম কয়েকটি হেটেরোডাইমার পাশাপাশি যুক্ত হয়ে প্রথমে একটি গোলাকার বেস বা ভিত্তি গঠন করে। এই ভিত্তি বা বেসের ওপরেই পরবর্তীতে নতুন মাইক্রোটিউবিউল তন্তুটি গঠিত হবে। মাইক্রোটিউবিউল তন্তু গঠিত হওয়ার আগে উৎপন্ন হওয়া এই বেসটিকে আমরা মাইক্রোটিউবিউল সিড বলি। হয়তো আমরা জানি যে অনেক মনোমার একক যুক্ত হয়ে যখন কোনো পলিমার গঠিত হয়, তখন শুরুতে এরকম একটি বেস বা ভিত্তি বা সিড গঠিত হয়। পলিমারাইজেশন প্রক্রিয়ায় ভিত্তি গঠনের এই পর্যায়টিকে আমরা নিউক্লিয়েশন বলে থাকি। যাই হোক, নিউক্লিয়েশনের ফলে উৎপন্ন হওয়া এই মাইক্রোটিউবিউল সিডের উভয় দিকে এরপর এক এক করে অসংখ্য ডাইমার যুক্ত হতে থাকে, অর্থাৎ সিডের ওপরেও যুক্ত হয় এবং নিচেও যুক্ত হয়, এবং একটি ফাঁকা কেন্দ্রীয় অক্ষকে মাঝখানে রেখে সর্পিল আকারে একটি ডাইমারের ওপর আরেকটি ডাইমার এইভাবে পরপর যুক্ত হতে থাকে।
মনে রাখতে হবে পলিমার গঠনের সময় নতুন একটি ডাইমার তার আলফা টিউবিউলিন যুক্ত যে মাইনাস মেরু, সেই মাইনাস মেরুর সাহায্যে নিচের অবস্থিত ডাইমারের বিটা টিউবিউলিন যুক্ত প্লাস মেরুর ওপরেই শুধু স্থাপিত হয় এবং স্থাপিত হওয়ার পরে যুক্ত হয়। অর্থাৎ বলা যায় মাইক্রোটিউবিউল নামে পলিমারটির পলিমারাইজেশন সবসময় মাইনাস মেরু থেকে প্লাস মেরুর দিকে হয়, অর্থাৎ মাইক্রোটিউবিউল মাইনাস থেকে প্লাস মেরুর দিকে গঠিত হতে থাকে। যাই হোক, এইভাবে ডাইমারের ওপর ডাইমার পরপর যুক্ত হতে থাকায় স্বাভাবিকভাবেই প্রথমে লম্বা লম্বা সুতোর মতো দেখতে কিছু গঠনের সৃষ্টি হয়। এই লম্বা লম্বা গঠনগুলিকে আমরা প্রোটোফিলামেন্ট বলে থাকি। লক্ষ্য করে দেখুন, প্রতিটি প্রোটোফিলামেন্ট তার মাইনাস মেরুর সাহায্যে নিচের মাইক্রোটিউবিউল সিটের সাথে যুক্ত থাকে, আর প্রোটোফিলামেন্টগুলি বৃদ্ধি পেতে থাকে ওপরের প্লাস মেরুর দিকে। যাই হোক, এইভাবে বৃদ্ধি পেতে থাকা প্রোটোফিলামেন্টগুলির মধ্যে যারা পাশাপাশি অবস্থান করে তারা এরপর পরস্পরের সাথে পার্শ্বীয়ভাবে হাইড্রোফোবিক বন্ধনী গঠন করে যুক্ত হয়। যদিও জেনে রাখা ভালো যে প্রোটোফিলামেন্টের সাথে প্রোটোফিলামেন্টের এই পার্শ্বীয় হাইড্রোফোবিক বন্ধন খুব দুর্বল চরিত্রের হয়। যাই হোক, গোলাকার সিট থেকে শুরু হয়ে ওপরের দিকে বৃদ্ধি পেতে থাকা সবগুলি প্রোটোফিলামেন্ট যখন পরস্পরের সাথে পার্শ্বীয়ভাবে যুক্ত হয়ে যায় তখন নলের আকারের যে তন্তুটি গঠিত হয় তাকেই আমরা মাইক্রোটিউবিউল বলি। একটি মাইক্রোটিউবিউল তন্তুকে প্রস্থচ্ছেদ করে দেখা গেছে মাইক্রোটিউবিউল সিডের ওপর পাশাপাশি মোট 13টি প্রোটোফিলামেন্ট অবস্থান করে, অর্থাৎ 13টি প্রোটোফিলামেন্ট পার্শ্বীয়ভাবে যুক্ত হয়ে মাইক্রোটিউবিউল তন্তুটি গঠন করে। স্বাভাবিকভাবেই উৎপাদিত মাইক্রোটিউবিউল তন্তুগুলিও কিন্তু পোলার চরিত্রের হয়। মাইক্রোটিউবিউলের বর্ধনশীল যে প্রান্তে বিটা টিউবিউলিন মুক্ত অবস্থায় থাকে সেই প্রান্তকে প্লাস মেরু বলা হয়, আর নিচের সিড অংশের সঙ্গে যুক্ত যে প্রান্তে আলফা টিউবিউলিন মুক্ত অবস্থায় থাকে সেই প্রান্তকে মাইনাস মেরু বলা হয়। এখানে ছোট্ট করে বলে রাখা ভালো যে মাইক্রোটিউবিউলের এই পোলার চরিত্রের সাথে বৈদ্যুতিক চার্জের কিন্তু কোনো সম্পর্ক নেই। প্লাস মেরু ও মাইনাস মেরু বলতে মাইক্রোটিউবিউলের যে দুটি মেরুকে বোঝানো হয়, আসলে সেই দুটি মেরু প্রান্তেই মাইক্রোটিউবিউলটি তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে পারে অথবা সংকুচিতও হতে পারে। তবে প্লাস মেরুতে এই বৃদ্ধি ও সংকোচন উভয় প্রক্রিয়াই মাইনাস মেরুর তুলনায় অনেক দ্রুত গতিতে ঘটে। অর্থাৎ প্লাস মেরুতে মাইক্রোটিউবিউলের বৃদ্ধিও দ্রুত গতিতে হয়, সংকোচনও দ্রুত গতিতে হয়। যাই হোক, মাইক্রোটিউবিউলের এই প্লাস মেরুটি সবসময়ই একটু ছেঁড়া ছেঁড়া অবস্থায় থাকে, কারণ প্রোটোফিলামেন্টগুলি পার্শ্বীয়ভাবে যুক্ত হতে হতে যেহেতু ওপরের দিকে মানে প্লাস মেরুর দিকে অগ্রসর হয়, আর তার ফলেই যেহেতু মাইক্রোটিউবিউলের এই নলাকার গঠনটি সৃষ্টি হয়, তাই প্লাস মেরু প্রান্তে সদ্য যে প্রোটোফিলামেন্টগুলি উৎপাদিত হলো সেগুলি স্বাভাবিক অবস্থাতেই তখনও পরস্পর থেকে বিচ্ছিন্ন অবস্থাতেই থাকবে, আর তাই এই প্লাস মেরুটি দেখতে ছেঁড়া ছেঁড়া ধরনের হয়। মাইক্রোটিউবিউলের প্লাস মেরুটি ছেঁড়া ছেঁড়া মতন দেখতে হওয়ার আরেকটি কারণও আছে। কারণটি হলো সাইটোস্কেলেটন তথা মাইক্রোটিউবিউলের সদা পরিবর্তনশীল ডাইনামিক গঠন। আগেই বলেছিলাম যে মাইক্রোটিউবিউলগুলির প্লাস মেরুতে বৃদ্ধি ও সংকোচন উভয় প্রক্রিয়াই খুব দ্রুত গতিতে চলে, আর মাইক্রোটিউবিউলের গঠন যেহেতু ডাইনামিক তাই প্লাস মেরুতে মাইক্রোটিউবিউলের ভাঙ্গা গড়া প্রায় সব সময়ই চলতে থাকে, আর সব সময়ই ভাঙ্গা গড়া চলতে থাকায় প্লাস মেরুটি স্বাভাবিকভাবেই ছেঁড়া ছেঁড়া মতন দেখতেই হবে। তাহলে যা দাঁড়ালো তা হলো প্রতিটি মাইক্রোটিউবিউলের প্লাস মেরু সব সময়ই পরিবর্তিত হতে থাকে, হয় নতুন নতুন ডাইমার যুক্ত হয়ে মাইক্রোটিউবিউলটি দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে, অথবা মাইক্রোটিউবিউল থেকে ডাইমারগুলি বিচ্ছিন্ন হয়ে মাইক্রোটিউবিউলের গঠন ভেঙে যেতে থাকে। প্লাস মেরুর এই সদা পরিবর্তনশীল অবস্থাকে ডাইনামিক ইনস্টেবিলিটি বলা হয়ে থাকে। ডাইনামিক ইনস্টেবিলিটি কিভাবে হয় সেই প্রক্রিয়া নিয়ে আলোচনায় আমরা ফিরব, তবে তার আগে কোষে মাইক্রোটিউবিউল কোথায় কিভাবে গঠিত হয় এবং কোষের সাইটোপ্লাজমে মাইক্রোটিউবিউলগুলি কিভাবে সজ্জিত হয়ে অবস্থান করে সেই সম্পর্কে জেনে নেব। দেখুন, আগে আমরা বলেছিলাম যে পলিমার গঠনের নিউক্লিয়েশন পর্যায়ে কয়েকটি ডাইমার একসাথে যুক্ত হয়ে প্রথমে একটি ভিত্তি বা সিট গঠিত হবে, কিন্তু মাইক্রোটিউবিউল গঠনের ক্ষেত্রে যেহেতু এই ডাইমারগুলি খুব দুর্বল শক্তিসম্পন্ন বন্ধনী গঠন করে পরস্পরের সাথে যুক্ত হয়, তাই দুর্বল বন্ধনী দ্বারা কয়েকটি ডাইমারকে একত্রিত করে প্রথমেই একটি সিট গঠন করতে অনেকটাই বেশি সময় লেগে যায়, আর তাই এইভাবে মাইক্রোটিউবিউল গঠনের প্রক্রিয়াটি অত্যন্ত ধীর গতিতে বা মন্থর গতিতে সম্পন্ন হয়ে থাকে। অথচ আমরা জানি কোষে মাইক্রোটিউবিউলের উপস্থিতিতে এমন কিছু কিছু পরিবর্তন হতে দেখা যায় যে পরিবর্তনগুলি অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়।
যেমন কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিভাজন। তো ক্রোমোজোমের বিভাজনের মতো দ্রুত গতিতে সম্পন্ন হওয়া কাজের সময় যাতে দ্রুত মাইক্রোটিউবিউল গঠিত হতে পারে, সেই জন্য প্রতিটি ইউক্যারিওটিক প্রাণীকোষে একটি বিশেষ ধরনের গঠন থাকে, যাকে আমরা মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার বলি, সংক্ষেপে এমটিওসি বলি। মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার বা এমটিওসিগুলির কাজই হল কোষে মাইক্রোটিউবিউল গঠনের জন্য প্রয়োজনীয় সেই বেস বা ভিত্তি, যাকে আমরা মাইক্রোটিউবিউল সিড বলে থাকি, সেগুলি আগে থেকে তৈরি করে রাখা, যাতে করে কোষে যখন অতি দ্রুত মাইক্রোটিউবিউল গঠনের প্রয়োজন হবে, তখন যাতে ওই এমটিওসিগুলিতে আগে থেকে সৃষ্টি হয়ে থাকা সিডের ওপর খুব দ্রুত নতুন মাইক্রোটিউবিউল তন্তু গঠিত হতে পারে। যাই হোক, ইউক্যারিওটিক কোষে দুই ধরনের এমটিওসি থাকে। একটি নাম আমরা সবাই জানি, কোষের ঠিক কেন্দ্রে অবস্থিত কোষীয় অঙ্গাণু, সেন্ট্রোজোম। আর এক ধরনের এমটিওসি হল বেসাল বডি। বেসাল বডি সিলিয়া বা ফ্লাজেলাযুক্ত বিশেষ ধরনের কোষে থাকতে দেখা যায়। আসলে সেন্ট্রোজোম বা বেসাল বডি এমটিওসি যে ধরনেরই হোক না কেন, এদের চারিদিকে যে ঘন ধাত্র অবস্থান করে, সেই ধাত্রে তৃতীয় এক ধরনের টিউবিউলিন প্রোটিন থাকে, যাদের আমরা গামা টিউবিউলিন বলি। এমটিওসির ধাত্রে থাকা প্রতিটি গামা টিউবিউলিন অণু প্রথমে বিশেষ ধরনের এক সহায়ক প্রোটিন বা অ্যাক্সেসরি প্রোটিনের সঙ্গে যুক্ত হয়। তারপর কয়েকটি গামা টিউবিউলিন ওই অ্যাক্সেসরি প্রোটিনের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় পাশাপাশি যুক্ত হয়ে গোলাকার একটি গঠন সৃষ্টি করে, যাকে আমরা রিং কমপ্লেক্স বলি। এমটিওসিতে গামা টিউবিউলিন গঠিত এই রিং কমপ্লেক্সগুলি পরবর্তীতে নতুন মাইক্রোটিউবিউল তন্তু গঠনের জন্য ভিত্তি বা বেস রূপে ব্যবহৃত হবে। আর এমটিওসিতে উৎপন্ন এই রিং কমপ্লেক্সগুলি যেহেতু আগে থেকে উৎপাদিত হয়ে থাকে, তার ফলে মাইক্রোটিউবিউল সিড গঠন করতে অনেক সময় নিয়ে যে নিউক্লিয়েশন পর্যায়টি সম্পন্ন হতো, সেই পর্যায়টিকে এড়ানো সম্ভব হয়, আর তার ফলে মাইক্রোটিউবিউল তন্তু অতি দ্রুত কোষে গঠিত হতে পারে। যাই হোক, এমটিওসিতে উৎপন্ন এই রিং কমপ্লেক্সগুলির ওপর আগে যেমন বলা হয়েছিল, ঠিক সেই রকমভাবে একটির পর একটি টিউবিউলিন ডাইমার যুক্ত হয় ও নতুন একটি মাইক্রোটিউবিউল তন্তু গঠিত হয়। তবে মনে রাখতে হবে, এইভাবে নতুন একটি মাইক্রোটিউবিউল তন্তু গঠিত হওয়ার সময় নিচের দিকে যেহেতু গামা টিউবিউলিনের রিং কমপ্লেক্সটি যুক্ত থাকে, তাই রিং কমপ্লেক্সের ওপর নতুন মাইক্রোটিউবিউল তন্তুটি শুধু ওপরের দিকেই বৃদ্ধি পায়। রিং কমপ্লেক্স থাকায় নিচের দিকে মাইক্রোটিউবিউল গঠিত হয় না। আর মাইক্রোটিউবিউলের বর্ধনশীল প্রান্তে যেহেতু বিটা টিউবিউলিন যুক্ত থাকে, তাই বর্ধনশীল এই প্রান্তটি অবশ্যই মাইক্রোটিউবিউলিনের প্লাস মেরু। ফলে বলা যায় মাইক্রোটিউবিউল তন্তুগুলির মাইনাস মেরু কোষের কেন্দ্রের সেন্ট্রোজোম নামে এমটিওসিতে আবদ্ধ থাকে। তো কোষে মাইক্রোটিউবিউলের উৎপত্তি সম্পর্কে আমরা কি জানলাম সাইটোস্কেলেটনের প্রতিটি মাইক্রোটিউবিউল তন্তু কোষের কেন্দ্রে অবস্থিত সেন্ট্রোজোমের রিং কমপ্লেক্স থেকে উৎপন্ন হয়ে কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে অর্থাৎ কোষ পর্দার দিকে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ সূর্য থেকে সূর্যরশ্মি বিচ্ছুরিত হয়ে যেমন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে, ঠিক সেই রকমভাবে কোষের কেন্দ্রে অবস্থিত অঙ্গাণু সেন্ট্রোজোম থেকে উৎপত্তি লাভ করে মাইক্রোটিউবিউল তন্তুগুলি সম্পূর্ণ কোষের চারিদিকে সাইটোপ্লাজম বরাবর ছড়িয়ে পড়ে। এবার কোষের এমটিওসিতে উৎপাদিত এই মাইক্রোটিউবিউল তন্তুগুলির প্লাস মেরুতে সবসময় ভাঙ্গা গড়ার যে প্রক্রিয়াটি অর্থাৎ ডাইনামিক ইনস্টেবিলিটি চলতে থাকে, সেই সম্পর্কে একটু জানব। দেখুন, আলফা টিউবিউলিন অথবা বিটা টিউবিউলিনের এই দুই মনোমারি গুয়ানোসিন ট্রাইফসফেট অর্থাৎ জিটিপির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করে এবং জিটিপির সাথে যুক্ত থাকা অবস্থাতেই তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে ডাইমার গঠন করে এবং তারপর জিটিপি যুক্ত এই ডাইমারগুলি সর্পিলাকারে যুক্ত হয়ে আগের মতোই মাইক্রোটিউবিউল তন্তু গঠন করে। অর্থাৎ ডাইমারের উভয় টিউবিউলিনেই যখন জিটিপি যুক্ত থাকে, একমাত্র তখনই তারা মাইক্রোটিউবিউল তন্তুর প্লাস মেরুতে পরপর যুক্ত হয়ে মাইক্রোটিউবিউল তন্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে মাইক্রোটিউবিউলে যুক্ত হবার কিছুক্ষণ পরেই ডাইমারের বিটা টিউবিউলিনে যুক্ত জিটিপি অণুটি হাইড্রোলাইজড হয়ে জিটিপিতে পরিণত হয়ে যায়। তবে বিটা টিউবিউলিনের সঙ্গে যুক্ত জিটিপি হাইড্রোলাইজড হয়ে গেলেও আলফা টিউবিউলিনের সঙ্গে যুক্ত জিটিপি কিন্তু কখনোই হাইড্রোলাইজড হয় না। সে যাই হোক, মাইক্রোটিউবিউল তন্তুর প্লাস মেরুতে যুক্ত হবার পর
ডাইমারগুলির বিটা টিউবিউলিনে যুক্ত জিটিপি যখন হাইড্রোলাইজড হয়ে যায় তখন ওই ডাইমারগুলি মাইক্রোটিউবিউল থেকে তাদের সমস্ত বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসতে চায়। তো আমরা দেখলাম যে মাইক্রোটিউবিউল তন্তু গঠনকারী যে কোনো ডাইমারের বিটা টিউবিউলিনের সঙ্গে যখন জিটিপি যুক্ত থাকে তখন সেই ডাইমারগুলি খুব সহজেই মাইক্রোটিউবিউলের প্লাস মেরুতে যুক্ত হয়ে মাইক্রোটিউবিউল তন্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে পারে। আর মাইক্রোটিউবিউলের প্লাস মেরুতে যুক্ত কোনো ডাইমারের বিটা টিউবিউলিনের জিটিপি হাইড্রোলাইজড হয়ে গেলে ডাইমারটি খুলে গিয়ে মাইক্রোটিউবিউল তন্তুর প্লাস মেরুটি ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। অর্থাৎ জিটিপি যুক্ত বিটা টিউবিউলিন ডাইমার এবং জিডিপি অর্থাৎ গুয়ানোসিন ডাইফসফেট যুক্ত টিউবিউলিন ডাইমার উভয় প্রকৃতির এই ডাইমারের ঘনত্বের উপর নির্ভর করে যে কোনো মাইক্রোটিউবিউলের প্লাস মেরু যে কোনো মাইক্রোটিউবিউল তন্তুর প্লাস মেরু সর্বদাই দৈর্ঘ্যে বাড়তে থাকে অথবা ছোট হতে থাকে। প্লাস মেরু ভিত্তিক মাইক্রোটিউবিউল তন্তুগুলির এই দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার অথবা সংকুচিত হওয়ার ঘটনাকে আমরা ডাইনামিক ইনস্ট্যাবিলিটি বলে থাকি। আশা করি এ পর্যন্ত আলোচনা শেষে আমরা মাইক্রোটিউবিউলের গঠন, উৎপত্তি এবং তাদের সদা পরিবর্তনশীল ডাইনামিক গঠন এবং কোষে এদের সজ্জা পদ্ধতি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা অর্জন করতে পেরেছি। এবার আমরা জানব সাইটোস্কেলেটনের এই মাইক্রোটিউবিউলগুলি কোষের কোন কোন কাজের সঙ্গে যুক্ত। প্রথমত, মাইক্রোটিউবিউলগুলি অন্য দুই ধরনের প্রোটিন তন্তু মাইক্রোফিলামেন্ট ও ইন্টারমিডিয়েট ফিলামেন্টের সঙ্গে একত্রিত হয়ে কোষের কঙ্কাল সাইটোস্কেলেটন গঠন করে। এর ফলে একটি কোষ তার বিশেষ ধরনের আকার বা আকৃতি লাভ করে, কোষটি বাইরের বিভিন্ন চাপের হাত থেকে রক্ষা পায়। যদিও মাইক্রোটিউবিউল সরাসরি কোষের কোষ পর্দার সাথে যুক্ত থাকে না, তবে আমরা জানি যে কোষের কোষ পর্দার ঠিক নিচে সাইটোস্কেলেটনের অ্যাক্টিন ফিলামেন্টগুলি জালিকাকারে বিন্যস্ত হয়ে এক সেমি সলিড জেলের মতো গঠন সৃষ্টি করে, যাকে আমরা সেল কর্টেক্স বলি। তো মাইক্রোটিউবিউলগুলি কোষের কেন্দ্র থেকে কোষ পর্দার তলায় অবস্থিত এই অ্যাক্টিং নেটওয়ার্ক বা সেল কর্টেক্স পর্যন্ত বিস্তৃত থেকে কোষ পর্দাকে নিচের দিক থেকে ঠেকা দিয়ে বা সাপোর্ট দিয়ে রাখে। দ্বিতীয়ত, আমরা জানি মাইক্রোটিউবিউল তন্তুগুলি কোষের কেন্দ্রে অবস্থিত সেন্ট্রোজোম থেকে উৎপন্ন হয় এবং তারপর সূর্যরশ্মি যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবে প্রায় কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত হয়ে অবস্থান করে। কেন্দ্র বিমুখীভাবে ছড়িয়ে পড়া এই মাইক্রোটিউবিউল তন্তুগুলির ফাঁকে ফাঁকে কোষের বিভিন্ন অঙ্গাণুগুলি তাদের নির্দিষ্ট জায়গায় আটকে থাকে। তৃতীয়ত, দেখুন, আমরা বেশ কয়েকবার বলে ফেললাম যে মাইক্রোটিউবিউলগুলির এই গঠন সদা পরিবর্তনশীল অর্থাৎ ডাইনামিক। আসলে ব্যাপারটা কি, একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। দেখুন, পিঁপড়েরা তাদের চলাচলের জন্য কোনো স্থায়ী রাস্তা কখনোই বানায় না। খাদ্যের সন্ধানে বেরিয়ে তাদের যেদিকে প্রয়োজন হয় সেই দিকেই নিজেদের চলাচলের উপযুক্ত রাস্তা বানিয়ে নিতে পারে। ঠিক একইভাবে আমাদের কোষের যখন প্রয়োজন হয়, যেখানে প্রয়োজন হয়, তখনই প্রয়োজন উপযোগী মাইক্রোটিউবিউল তন্তু আমাদের কোষ বানিয়ে নিতে পারে। এই জন্যই আমাদের সাইটোস্কেলেটন তথা মাইক্রোটিউবিউলগুলিকে আমরা সদা পরিবর্তনশীল ডাইনামিক স্ট্রাকচার বলে থাকি। যাই হোক, কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে ছড়িয়ে পড়া সাইটোস্কেলেটনের এই লম্বা লম্বা মাইক্রোটিউবিউল তন্তুগুলিও কোষের ক্ষেত্রে রাস্তা বা হাইওয়ের মতন কাজ করে, যে রাস্তা ধরে বিভিন্ন ধরনের ভেসিকল মানে পর্দাবৃত বিভিন্ন থলি নয়তো কোনো জৈব অণু বা বায়োমলিকুল সরাসরি কোষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পরিবাহিত হয়, অথবা ভেসিকলের ভেতরে আবদ্ধ পদার্থ কোষ পর্দা অতিক্রম করে কোষের বাইরে খরিত হয়। উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন, রাইবোজোমের সাহায্যে নতুন কোনো প্রোটিন অণু সংশ্লেষিত হবার পর প্রথমে প্রোটিনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পর্দাবৃত হয়ে এক ধরনের থলি গঠন করে, যাদের আমরা ট্রান্সপোর্ট ভেসিকল বলি। তারপর ওই ট্রান্সপোর্ট ভেসিকলটি পরিবাহিত হয়ে গলগি বডিতে গিয়ে মিশে যাওয়ার কথা, যাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সদ্য যে প্রোটিনটি উৎপাদিত হয়েছে সেটি গলগি বডিতে পৌঁছে গিয়ে নতুন কোনো শর্করা অণুর সঙ্গে যুক্ত হয়ে গ্লাইকোসাইলেটেড হতে পারে এবং প্রোটিনটি যাতে তাদের নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন অর্জন করতে পারে। তো ট্রান্সপোর্ট ভেসিকলটিকে গলগি বডি পর্যন্ত পৌঁছে দিতে রাস্তার মতন ব্যবহৃত হয় নলাকার এই মাইক্রোটিউবিউল তন্তুগুলি। আমরা সবাই হয়তো দেখেছি যে কুলিরা যেমন মাথায় মাল নিয়ে পায়ে হেঁটে আমাদের বিভিন্ন সামগ্রীর নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়, ঠিক তেমনভাবে কিছু মোটর প্রোটিন তাদের মস্তক অংশে এই ট্রান্সপোর্ট ভেসিকলগুলিকে বহন করে মাইক্রোটিউবিউল তন্তুগুলিকে রাস্তার মতন ব্যবহার করে তাদের ওপর দিয়ে হেঁটে হেঁটে ট্রান্সপোর্ট ভেসিকলগুলিকে গলগি বডি পর্যন্ত পৌঁছে দেয়।
ঠিক একই প্রক্রিয়ায় অন্য কোনো মোটর প্রোটিন একই রকমভাবে মাইক্রোটিবিউল তন্তুকে রাস্তার মতন ব্যবহার করে তার ওপর দিয়ে হেঁটে হেঁটে গলগি বডিতে উৎপাদিত প্রাথমিক লাইসোজোমগুলিকে পরিবহন করে নিয়ে গিয়ে যেখানে অটোফ্যাগোজোম আছে বা ফ্যাগোজোম আছে বা এন্ডোজোম আছে সেখানে নিয়ে যায় এবং তারপর প্রাথমিক লাইসোজোমটি ওদের সঙ্গে মিশে গিয়ে লাইসোজোমে পরিণত হয়। অথবা ধরুন গলগি বডিতে যে ক্ষরণকারী ভেসিকেল বা সেক্রেটারি ভেসিকেলগুলি উৎপন্ন হয় সেই ভেসিকেলগুলিও ঠিক একইভাবে মাইক্রোটিবিউল পথ ধরে কোষপর্দা পর্যন্ত পরিবাহিত হয় ও তারপর কোষপর্দার সাথে মিশে গিয়ে সেক্রেটারি ভেসিকেল বা ক্ষরণকারী ভেসিকেলে আবদ্ধ পদার্থগুলি কোষের বাইরে খরিত হয়। তো আমরা দেখলাম সাইটোস্কেলেটনের এই মাইক্রোটিউবিউলগুলি আসলে কোষের ভেতরে এমন হাইওয়ে, এমন রাস্তা, যে রাস্তা ধরে বিভিন্ন ভেসিকেল বা বায়োমলিকুলগুলি পরিবাহিত হয়। আর অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মাইক্রোটিউবিউল তন্তুর এই রাস্তা ধরে এই ভেসিকেল বা বায়োমলিকুলগুলির পরিবহনে কুলির মতন কাজ করে কিছু অদ্ভুত ধরনের প্রোটিন, যাদের আমরা মোটর প্রোটিন বলি। উদাহরণ হিসেবে কাইনাসিন বা ডায়ানিনের নাম করা যেতে পারে। আগেই বলেছি মোটর প্রোটিনগুলি দেখতে ঠিক মানুষের মতন। এদেরও দুটি পায়ের মতন অংশ আছে আর একটি মাথার মতো অংশ আছে। মাথা অংশের সঙ্গে যুক্ত থাকে যে ভেসিকেল বা বায়োমলিকুলটি পরিবাহিত হবে সেটি, আর এদের পায়ের মতন যে দুটি অংশ আছে সেগুলি মাইক্রোটিবিউল তন্তু ধরে প্রতিবার এগিয়ে যাওয়ার সময় একটি করে এটিপির শক্তি খরচ করে, অর্থাৎ প্রতিবার একটি করে এটিপি হাইড্রোলাইজড হয়ে যে শক্তি নির্গত হবে সেই শক্তির সাহায্যে এই মোটর প্রোটিনগুলির একটি পা এক ধাপ করে এগোয়। আর এইভাবে এটিপির হাইড্রোলাইসিসের ফলে নির্গত হওয়া শক্তির সাহায্যে মাইক্রোটিবিউলের ওপর দিয়ে অনেকটা হেঁটে যাওয়ার মতন করে মোটর প্রোটিনগুলি এগিয়ে যেতে পারে। তবে মনে রাখতে হবে, কাইনাসিন মোটর প্রোটিন মাইক্রোটিবিউলের মাইনাস প্রান্ত থেকে প্লাস মেরু প্রান্তের দিকে পরিবহনের সঙ্গে যুক্ত। ফলে কাইনেসিনের সঙ্গে যুক্ত ভেসিকেল বা জৈব অণু মাইনাস থেকে প্লাস মেরুর দিকে পরিবাহিত হয়। আর ডায়ানিন নামে যে মোটর প্রোটিনগুলির কথা বললাম তারা মাইক্রোটিবিউল তন্তুর মাইনাস মেরু প্রান্তের দিকে পরিবাহিত হয়। ফলে ডায়ানিনের সঙ্গে যে ভেসিকেল বা জৈব অণু যুক্ত থাকে তারা মাইক্রোটিবিউল তন্তুর প্লাস মেরু থেকে মাইনাস মেরুর দিকে পরিবাহিত হয়। এবার মাইক্রোটিবিউলের চতুর্থ কাজ। আগেই বলেছি যে ইউক্যারিওটিক প্রাণী কোষে দুই ধরনের এমটিওসি বা মাইক্রোটিবিউল অর্গানাইজিং সেন্টার থাকে, যেমন সেন্ট্রোজোম ও বেসাল বডি। এবং আমরা এটাও দেখেছি যে সেন্ট্রোজোমের রিং কমপ্লেক্স থেকে কিভাবে মাইক্রোটিবিউল গঠিত হয়, এবং জেনেছি যে বেসাল বডি থেকে ফ্লাজেলা বা সিলিয়ার মতন গমনাঙ্গ গঠিত হয়। তবে কোষ বিভাজনের সময় ইউক্যারিওটিক প্রাণী কোষের সেন্ট্রোজোম থেকে এক বিশেষ গঠন সৃষ্টি হয় যাকে আমরা স্পিন্ডল ফাইবার বলি। আমরা জানি কোষ বিভাজনের ইন্টারফেজের G2 দশার শেষে মাতৃকোষের সেন্ট্রোজোম দুভাগে ভাগ হয়ে কোষের দুই মেরু প্রান্তে পৌঁছে যায়। তারপর কোষের দুই মেরু প্রান্তে অবস্থিত এই দুটি অপত্য সেন্ট্রোজোম থেকে আগে যেমনভাবে বলা হয়েছে যে রিং কমপ্লেক্স থেকে মাইক্রোটিবিউল তৈরি হয়, ঠিক সেইভাবে মাইক্রোটিবিউল তন্তু সৃষ্টি হয়ে কোষের চারিদিকে ছড়িয়ে পড়ে। দুপাশের অপত্য সেন্ট্রোজোম থেকে ছড়িয়ে পড়া এই মাইক্রোটিবিউল তন্তুগুলি এবং অপত্য দুটি সেন্ট্রোজোম সহ মাকু আকৃতির এই সম্পূর্ণ গঠনটিকে আমরা মাইটোটিক স্পিন্ডল বা স্পিন্ডল ফাইবার বলে থাকি। তো এই মাইটোটিক স্পিন্ডল গঠনে আমরা তিন ধরনের মাইক্রোটিবিউল পেয়ে থাকি। সেন্ট্রোজোম থেকে ওপরের দিকে অর্থাৎ সেন্ট্রোজোম থেকে কোষ পর্দার দিকে বিস্তৃত ছোট ছোট মাইক্রোটিবিউল তন্তুগুলিকে আমরা অ্যাস্ট্রাল রশ্মি বা অ্যাস্ট্রাল ফাইবার বলি। আর প্রতিটি সেন্ট্রোজোম থেকে বিপরীত মেরুর দিকে যে মাইক্রোটিবিউল তন্তুগুলি প্রসারিত থাকে সেই মাইক্রোটিবিউল তন্তুগুলির মধ্যে কিছু কিছু মাইক্রোটিবিউল পরস্পরকে ওভারল্যাপ করে অবস্থান করে তাদের আমরা ওভারল্যাপিং মাইক্রোটিবিউল বলতে পারি। এদের মধ্যে যে মাইক্রোটিবিউল তন্তুগুলি অপত্য সেন্ট্রোজোম থেকে উৎপত্তি লাভ করে তাদের প্লাস মেরুকে কোষের নিরক্ষীয় অঞ্চল পর্যন্ত প্রসারিত হয়ে অবস্থান করে তাদের আমরা কাইনেটোকোর মাইক্রোটিবিউল বলি, কারণ এই মাইক্রোটিবিউলগুলির প্লাস মেরু নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত ক্রোমোজোমের কাইনেটোকোর প্রোটিনের সঙ্গে এসে যুক্ত হয়। এরপর ওই মাইক্রোটিবিউলগুলি আগে যেভাবে মাইক্রোটিবিউল সংকুচিত হওয়ার কথা বলা হয়েছিল ঠিক সেইভাবে দুই প্লাস মেরু প্রান্ত থেকে ক্রমশ সংকুচিত হতে থাকে। এর ফলে দুই মেরু প্রান্ত থেকে ক্রোমোজোমগুলির ওপর এক ধরনের টান তৈরি হয়, আর তার ফলে প্রতিটি ক্রোমোজোম বিভাজিত হয়ে দুটি করে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। এরপর সংকুচিত হতে থাকা ওই মাইক্রোটিবিউল তন্তুগুলির সঙ্গে যুক্ত অপত্য ক্রোমোজোমগুলি কোষের দুই মেরু প্রান্তে বাহিত হয়ে চলে আসে এবং একসময় বিভাজনরত কোষের বিপরীত মেরু প্রান্তে পৌঁছে যায়। অর্থাৎ আমরা বলতে পারি প্রাণী কোষের সাইটোস্কেলেটনের এই মাইক্রোটিবিউল
একদিকে মাইটোটিক স্পিন্ডেল গঠনে যেমন অংশগ্রহণ করে, ঠিক একইভাবে এরা ক্রোমোজোমের বিভাজনে অংশগ্রহণ করে এবং বিভাজিত হয়ে উৎপন্ন অপত্য ক্রোমোজোমগুলিকে কোষের বিপরীত মেরুপ্রান্তে পৌঁছে দিতেও সাহায্য করে। অপরদিকে অ্যাস্ট্রাল ফাইবার নামে যে ছোট ছোট মাইক্রোটিউবিউলগুলি সেন্ট্রোজোম থেকে কোষপর্দার দিকে বিস্তৃত হয়েছিল, তারা কোষপর্দার ঠিক নিচে অ্যাক্টিন ফিলামেন্ট যে নেটওয়ার্ক গঠন করে তাদের সঙ্গে যুক্ত হয়ে পুরো মাইটোটিক স্পিন্ডেলটাকে ব্যালান্স করে বা নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে সাহায্য করে। অপরদিকে আমরা জানি যে বেসাল বডি নামে আরেক ধরনের এমটিওসি কিছু কিছু কোষে থাকে, যে বেসাল বডিগুলি থেকে সিলিয়া ও ফ্লাজেলা নামে গমন অঙ্গ বা চলন অঙ্গ গঠিত হয়। আমরা জানি কিছু কিছু এককোষী ইউক্যারিওটিক জীবকোষে ফ্লাজেলা বা সিলিয়ার মতো গমন অঙ্গ থাকে। আবার অনেক বহুকোষী জীবদেহের বিশেষ কিছু কোষে সিলিয়া বা ফ্লাজেলা থাকতে দেখা যায়। যেমন ধরুন এককোষী জীব ইউগ্লিনার দেহে থাকে ফ্লাজেলা। আবার বহুকোষী জীব মানুষের পুংজনন কোষ শুক্রাণুতেও ফ্লাজেলা থাকে। অপরদিকে ধরুন প্যারামেশিয়াম কোষে সিলিয়া থাকে। আবার মানুষের স্ত্রী জননতন্ত্রের অন্তর্গত ফ্যালোপিয়ান নালীর ভেতরের আবরণী কোষগুলিতে প্রচুর পরিমাণে সিলিয়া থাকে। আমরা পরবর্তীতে যখন সিলিয়া বা ফ্লাজেলা নিয়ে আলোচনা করব তখন জানব যে সিলিয়া বা ফ্লাজেলা নামের এই অঙ্গগুলি আসলে বিশেষভাবে সজ্জিত কিছু সংখ্যক মাইক্রোটিবিউল তন্তু, যা কোষ পর্দা দ্বারা আবৃত হয়ে কোষের বাইরে প্রলম্বিত হয়ে অবস্থান করে। সিলিয়া বা ফ্লাজেলার ভেতরের এই মাইক্রোটিবিউল তন্তুগুলি সৃষ্টি হয় বেসাল বডি বা ব্লেফারোপ্লাস্ট নামে এমটিওসি থেকে। তাই বলতে পারি যে সিলিয়া বা ফ্লাজেলা গঠনকারী এই বেসাল বডি আসলে কোষের ভেতরে থাকা সেন্ট্রোজোমের মতোই আরেক ধরনের অঙ্গাণু। সিলিয়া বা ফ্লাজেলাতে যে মাইক্রোটিবিউলগুলি থাকে তাদের আন্দোলিত করবার কাজটি সম্পন্ন করতে সাহায্য করে ডাইনেইন নামে এক ধরনের মোটর প্রোটিন। এরা এটিপির শক্তি খরচ করে একটি মাইক্রোটিবিউল তন্তুকে অপর একটি মাইক্রোটিবিউল তন্তুর ওপর চালিত করতে বা পিছলে যেতে সাহায্য করে, ফলে আমরা বাইরে থেকে সম্পূর্ণ সিলিয়া বা ফ্লাজেলাকে আন্দোলিত হতে দেখি। ফ্লাজেলা নামের এই অঙ্গগুলি অনেকটা চাবুকের মতো চালিত হয়, ফলে সম্পূর্ণ কোষটি একদিকে চালিত হয়ে তাদের স্থান পরিবর্তন করতে পারে। যেমন ধরুন মানব শুক্রাণুর পুচ্ছ আসলে একটি ফ্লাজেলা। আমরা জানি মানুষের যৌন জনন প্রক্রিয়ায় এই শুক্রাণুগুলি তাদের পুচ্ছ বা ফ্লাজেলা আন্দোলিত করে কিভাবে ডিম্বাণু পর্যন্ত পৌঁছে তাকে নিষিক্ত করতে পারে। অথবা স্ত্রী জননতন্ত্রের অন্তর্গত ফ্যালোপিয়ান টিউবের আবরণী কলার কোষে যে সিলিয়াগুলি থাকে তারা কিভাবে টিকটিকির লেজের মতো একদিকে চালিত হয়ে ওভিউলেশনের ফলে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু নির্গত হয়ে ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করে, সেই ডিম্বাণু নিচের সিলিয়ার আন্দোলনের ফলে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের উপর গিয়ে স্থাপিত হয়। একটি কথা এখানে বলে রাখা ভালো যে আমরা পরবর্তীতে যখন সাইটোস্কেলেটন নিয়ে আলোচনা করব তখন দেখব যে শুধুমাত্র এই মাইক্রোটিউবিউল বা মাইক্রোফিলামেন্ট অথবা ইন্টারমিডিয়েট ফিলামেন্টের সাহায্যে কিন্তু সাইটোস্কেলেটন গঠিত হতে পারে না। সাইটোস্কেলেটনের গঠন অথবা তার ডাইনামিক স্ট্রাকচার বজায় রাখা সম্ভব নয়। এর সঙ্গে প্রয়োজন হয় বিশেষ ধরনের কিছু মোটর প্রোটিন, যাদের কথা আমরা বললাম, কাইনেসিন বা ডাইনাইন এরা, এবং এদের সঙ্গে সঙ্গে প্রয়োজন হয় কিছু সহায়ক প্রোটিন বা অ্যাক্সেসরি প্রোটিন। আমরা পরবর্তীতে এদের সম্পর্কে আরও গভীরভাবে জানব। সেরকমই কিছু অ্যাক্সেসরি প্রোটিন এই মাইক্রোটিউবিউল তন্তুগুলির প্লাসমেরুর সঙ্গে যুক্ত হয়ে তাদের হয় বৃদ্ধি পেতে সাহায্য করে, অর্থাৎ পলিমারাইজেশনে সাহায্য করে, অথবা তাদের সংকুচিত হওয়া বা ডিপলিমারাইজেশনে সাহায্য করে। একই সঙ্গে একটি বিশেষ ধরনের সহায়ক প্রোটিন যাদের আমরা এমএপি বা ম্যাপ বলে থাকি, আসলে পুরো নাম হলো মাইক্রোটিউবিউল অ্যাসোসিয়েটেড প্রোটিনস। এরা মাইক্রোটিউবিউল তন্তুর প্লাসমেরু যুক্ত হয়ে সেই মাইক্রোটিউবিউল তন্তুগুলির ডাইনামিক ইনস্টেবিলিটিকে বন্ধ করে রাখে, অর্থাৎ মাইক্রোটিউবিউল তন্তুগুলিকে স্থায়ী রূপ ধারণ করে। কারণ সব কোষে মাইক্রোটিউবিউল সবসময় গঠিত হয় না। যেমন ধরুন আমাদের নিউরনের কোষ, আমরা জানি নিউরনের মধ্যে দুটি লম্বা লম্বা উপবৃদ্ধি থাকে, অ্যাক্সন এবং ডেনড্রন নামে। এরা কিন্তু সবসময় পরিবর্তিত হয় না। নিউরনে যে মাইক্রোটিউবিউলগুলি থাকে সেগুলি কিন্তু ডাইনামিক্যালি ইনস্টেবল হয় না। নিউরনের মাইক্রোটিউবিউলগুলির সঙ্গে ম্যাপ অর্থাৎ মাইক্রোটিউবিউল অ্যাসোসিয়েটেড প্রোটিন নামে অ্যাক্সেসরি প্রোটিন যুক্ত থাকে, যে প্রোটিনগুলি এই মাইক্রোটিউবিউলগুলিকে স্থায়িত্ব প্রদান করে। সাইটোস্কেলেটনের প্রত্যেকটি উপাদান সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া অত্যন্ত কঠিন, কারণ সাইটোস্কেলেটন অত্যন্ত আধুনিক এক বিজ্ঞান। এই সম্পর্কে খুব বেশি আলোচনা আমাদের স্কুল লেভেলের বইগুলিতে পাওয়া যায় না। তবুও এই আলোচনা শেষে যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে যায়, আপনারা নিঃসংকোচে সেই প্রশ্নগুলিকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নগুলির উত্তর দিতে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।